বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের জন্য আমি ইতিহাসের ফোর্থ সেমিস্টারের আলাদা আলাদা করে অধ্যায় ভিত্তিকভাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করেছিলাম। আজ কিন্তু আলাদা আলাদাভাবে নয়, একদম একটা আলোচনার মধ্যেই আমরা সমস্ত যে আমাদের চারটে অংশ আছে মূলত প্রত্যেকটা পার্টের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শেয়ার করে দিচ্ছি। প্রথমে আমরা যেটা আমাদের ইউনিট 3-তে রয়েছে অর্থাৎ বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ, এখান থেকে আমরা কয়েকটি প্রশ্ন তুলে ধরবো। তোমাদের বলে রাখি, এখান থেকে একটা 3 মার্কের প্রশ্ন এবং একটা 4 মার্কের প্রশ্ন তোমাদের লিখতে হবে, 7 মার্কের প্রশ্ন। দ্বিতীয়টা রয়েছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ, যেখান থেকে কিন্তু আমাদের শুধুমাত্র 8 মার্কের প্রশ্ন আসবে। দুটো 8 মার্কের প্রশ্ন আসবে, একটা 8 মার্কের প্রশ্ন লিখতে হবে। দুটোই কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে আসবে। তাছাড়াও এই অংশ থেকে আমাদের দুটো 4 মার্কের কোশ্চেন এবং একটা 3 মার্কের কোশ্চেন, মোট 19টি মার্ক কিন্তু আমাদের এই জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ থেকে রয়েছে। নতুন যুগের সূচনা ও স্বাধীনোত্তর ভারত, যেখান থেকে আমাদের 7 মার্কের প্রশ্ন আসবে একই রকম ভাবে, একটা 3 মার্কের প্রশ্ন এবং একটা 4 মার্কের প্রশ্ন আমাকে লিখতে হবে। এবং আরেকটা অংশ যেটা আমাদের রয়েছে জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি, এখান থেকেও কিন্তু আমাদের একটা 3 মার্কের প্রশ্ন এবং একটা 4 মার্কের প্রশ্ন লিখতে হবে। আমি একদম প্রত্যেকটা সেক্টর তুলে তুলে তোমাদের সামনে টোটাল প্রশ্নগুলো তুলে ধরছি। প্রশ্নগুলো ভালো করে দেখে পরীক্ষার হলে যাও, সময় নষ্ট করবো না, সরাসরি চলে যাই মূল প্রশ্নপত্রে, যেগুলো তোমাদের রেডি করে পরীক্ষার হলে যেতে হবে। তো চলো আমরা কি প্রশ্নগুলো রেডি করব আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্ন, সিপাহী বিদ্রোহের রাজনৈতিক অথবা অর্থনৈতিক অথবা সামাজিক অথবা ধর্মীয় অথবা সামরিক কারণ অথবা প্রত্যক্ষ কারণ কী ছিল? অর্থাৎ যেটা মূল প্রশ্ন সেটা বোঝার চেষ্টা করো, সিপাহী বিদ্রোহের কারণ আমরা যদি সিপাহী বিদ্রোহের কারণটা ভালো করে পড়ি, তার মধ্যে আমরা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় বা সামরিক বা প্রত্যক্ষ কারণগুলো কিন্তু পেয়ে যাব। অর্থাৎ এই সিপাহী বিদ্রোহের কারণটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। এবার এর মধ্যে দেখা গেল দিয়ে দিল অর্থনৈতিক ও সামাজিক কারণ লেখো, বা সামরিক কারণ ও প্রত্যক্ষ কারণ লেখো, বা রাজনৈতিক বা অর্থনৈতিক কারণ লেখো। এইভাবে দুটো কারণও কিন্তু তুলে ধরতে পারে, যে কারণে সিপাহী বিদ্রোহের কারণটা কিন্তু আমাদের ভালো করে রেডি রাখতে হবে। সেকেন্ড কোশ্চেন, সাধারণ মানুষ কিভাবে সিপাহী বিদ্রোহে সামিল হয়েছিল? এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা ভারতের স্বাধীনতা যুদ্ধ বা সামন্ততান্ত্রিক বিদ্রোহ বা মহাবিদ্রোহ বলা যায় কি না তা ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা যদি সিপাহী বিদ্রোহের প্রকৃতি পড়ি, তাহলে কিন্তু সেই প্রকৃতির মধ্যে আমরা কিন্তু এই পয়েন্টসগুলো পাই, বা এই পয়েন্টসগুলো আমরা বিশেষ করে পড়েছি যে সিপাহী বিদ্রোহ এক ধরনের জাতীয় বিদ্রোহ, সেটা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, সেটা সামন্ততান্ত্রিক বিদ্রোহ, কখনো বা সেটা মহাবিদ্রোহ। এইভাবে কিন্তু আমরা পড়েছি। তো প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা কিন্তু আমাকে জানতে হবে, কারণ দেখা গেল যে কোনো একটা বা দুটো পয়েন্ট তুলে ধরে বললো যে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা মহাবিদ্রোহ বলা হয় কেন তা আলোচনা করো, এরকমভাবে কিন্তু দিতে হবে। অর্থাৎ এই পয়েন্টগুলো কিন্তু আমাকে রেডি রাখতে হবে। নেক্সট, সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো কি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহ সম্পর্কে সমকালীন ভারতীয় বুদ্ধিজীবীদের মনোভাব কেমন ছিল? ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কেন ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতিভঙ্গের অধ্যায় বলেছেন সিপাহী বিদ্রোহকে? অথবা সিপাহী বিদ্রোহের পূর্বে ভারতে ইংরেজ কোম্পানির সাম্রাজ্য বিস্তার নীতির পরিচয় দাও। ওকে। নেক্সট, সিপাহী বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব লেখো। আরেকটা প্রশ্ন যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র বা 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের শর্তগুলো কী ছিল। পরবর্তী প্রশ্ন, 1861 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে কী ধরনের শাসনতান্ত্রিক পরিবর্তন হয়েছিল বলে মনে হয়। এবং লাস্ট প্রশ্ন, 76-এর মন্বন্তর এবং অবশিল্পায়ন সম্পর্কে টিকা লেখো। এই যে কটি প্রশ্ন বললাম, এই কটি প্রশ্ন যদি ভালো করে পড়তে পারো, তাহলে তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ, এখান থেকে কিন্তু তোমরা 4 এবং 3 মার্কের প্রশ্ন গ্যারান্টি সহকারে কমন পাচ্ছ। এটুকু বলে রাখলাম, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করো। তো চলো এই অংশ থেকে আমরা কী প্রশ্নগুলো পড়বো সেটা একটু দেখে নিই। তো আমাদের এই অংশের মধ্যে মূলত 4টে অংশ রয়েছে আমরা জানি। একটা হচ্ছে আলিগড় আন্দোলন, মুসলিম লীগের জন্ম ও হিন্দু মহাসভা। দ্বিতীয়টা হচ্ছে জাতীয় রাজনীতির উত্থান 1917 খ্রিস্টাব্দ থেকে 1917 খ্রিস্টাব্দের পরবর্তী থেকে স্বাধীনতা পর্যন্ত। তারপরের পার্ট ভারতের প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, এবং তারপরের পার্ট হচ্ছে ভারতের স্বাধীনতা প্রস্তাবনা। তোমাদের যেভাবে বললাম যে টোটাল মোট 19 মার্কের প্রশ্ন আসবে, এবং আমাদের এই চ্যাপ্টার থেকে একটা 8 মার্কের প্রশ্ন লিখতে হবে, দুটো 4 মার্কের প্রশ্ন লিখতে হবে, একটা 3 মার্কের প্রশ্ন লিখতে হবে। তো আমাদের এই যে 4টে অংশ রয়েছে, এই 4টে অংশের প্রত্যেকটা জায়গা থেকে, অর্থাৎ এটা প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু 3, 4 বা 8 মার্কের প্রশ্ন আসতে পারে। তো সেই হিসেবে আমি প্রত্যেকটা অংশ থেকে কি 3 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। প্রথম, আলিগড় আন্দোলন ও মুসলিম লীগের জন্ম ও হিন্দু মহাসভা, এখান থেকে 3 ও 4 মার্কের জন্য কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, জাতীয়তাবাদ বলতে কী বোঝো, জাতীয়তাবাদের উৎস কী? দ্বিতীয় প্রশ্ন, বিচ্ছিন্নতাবাদ বলতে কী বোঝো, ভারতীয় বিচ্ছিন্নতাবাদের প্রেক্ষিত আলোচনা করো। টিকা লেখো দ্বিজাতি তত্ত্ব।
টিকা লেখো সিমলা দৈত্য বা লখনৌ চুক্তি, নেহেরু রিপোর্ট, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি এবং লাহোর প্রস্তাব। মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে মোহাম্মদ ইকবালের ভূমিকা কী ছিল? চৌধুরী রহমত আলী বিখ্যাত কেন? হিন্দু মহাসভা কীভাবে প্রতিষ্ঠিত হয়, এর উদ্দেশ্য কী? সাম্প্রদায়িক সংগঠন হিসেবে এর প্রভাব আলোচনা করো। এবার আমরা আসবো, এই প্রশ্নগুলো কিন্তু 3 এবং 4 মার্কে আসতে পারে। এবার আমরা আসবো 8 মার্কের প্রশ্ন। মুসলিম সমাজের পুনর্জীবনে স্যার সৈয়দ আহমদ ও আলিগড় আন্দোলনের ভূমিকা আলোচনা করো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি কী? ভারতে মুসলিম সাম্প্রদায়িকতার উদ্ভবের পরিপ্রেক্ষিত আলোচনা করো। ওকে, এই দুটো প্রশ্ন, তার মধ্যে এই প্রথম প্রশ্নটা অর্থাৎ মুসলিম সমাজের পুনর্জীবনে স্যার সৈয়দ আহমেদ ও আলিগড় আন্দোলনের ভূমিকা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসবো দ্বিতীয় অংশ, অর্থাৎ জাতীয় রাজনীতির উত্থান, যেটা 1917 থেকে পরবর্তী থেকে স্বাধীনতা পর্যন্ত। এখান থেকে 3-4 মার্কের প্রশ্নগুলো দেখো। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা কী? জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে সেফটি ভালভ তত্ত্বটি কী? নরমপন্থী ও চরমপন্থী কাদের বলে? কয়েকজন নরমপন্থী চরমপন্থী নেতার নাম করো। ভারতের চরমপন্থী আন্দোলনের গুরুত্ব ও তার দুর্বলতাগুলি উল্লেখ করো। টিকা লেখো অনুশীলন সমিতি, স্বদেশীয় বয়কট এবং সুরাট কংগ্রেস 1907। নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এর মধ্যে যে কোনো একটা দিতে পারে, সেটা হচ্ছে অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম বসু, বাঘা যতীন এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন? বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার কারণ কী? এবার আমরা আসবো 8 মার্কের প্রশ্ন। এবার দেখো, আমি এখানে একটা পয়েন্ট আকারে নোট করে রেখেছি তোমাদের বলার জন্য, যে এই প্রশ্নগুলোর সঙ্গে অবশ্যই 8 মার্কের পার্টগুলোও দেখে রাখবে। যেমন ধরো 8 মার্কের প্রথম প্রশ্নটা, যেটা এই অংশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি কী ছিল। তো এরকম প্রশ্নটা যেমন 8 মার্কের প্রশ্ন, ঠিক একইভাবে এই প্রশ্নটা কিন্তু 4 মার্কেও দিয়ে দিতে পারে। যে কারণে কিছু কিছু প্রশ্ন একটু রেডি রাখবে, যাতে তোমরা একটু ছোট করে 4-এর মধ্যেও লিখতে পারো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে তোমাকে দিতে পারে 1885 থেকে 1905 সময়কালে কংগ্রেসের কার্যক্রম আলোচনা করো, বা এই সময়কাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের সাফল্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। নেক্সট, ভারতের জাতীয় আন্দোলনে চরমপন্থী মতবাদের উদ্ভবের কারণ কী? পরবর্তী প্রশ্ন, ভারতের চরমপন্থী আন্দোলনে তিলক অথবা অরবিন্দ ঘোষ বা লালা রাজপথ রায় অথবা বিপিনচন্দ্র পালের অবদান কী? নেক্সট, বাংলায় অথবা পাঞ্জাব অথবা মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরবর্তী চ্যাপ্টার অংশ আমাদের ভারতের প্রথম বিশ্বযুদ্ধ। তো এখান থেকে আমাদের 3, 4 ও 8 মার্কের প্রশ্ন। প্রথম 3 ও 4 মার্কের প্রশ্নগুলো বলি। প্রথম প্রশ্ন, ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কী? দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি পরিচালিত সত্যাগ্রহের তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। গান্ধীজি পরিচালিত খেড়া কৃষক আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। গান্ধীজি পরিচালিত অসহযোগ আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য কী? এর ইতিবাচক কর্মসূচি কী? এটি ছাত্র সমাজে কীরূপ ভূমিকা পালন করেছিল? অসহযোগ আন্দোলনে বুদ্ধিজীবী সম্প্রদায় কীভাবে সমর্থন জুগিয়েছিল বলে তোমার মনে হয়? নেক্সট, টিকা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। নেক্সট, গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাখ্যান করে কেন? টিকা লেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, চম্পারণ সত্যাগ্রহ, ডান্ডি অভিযান, পুনা চুক্তি। নেক্সট, আইন অমান্য এবং অসহযোগ আন্দোলনের কারণ, উদ্দেশ্য, গুরুত্ব কোনটা দেবে, কোনো গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না। পরবর্তী প্রশ্ন, পরাধীন ভারতের রাজনীতিতে স্বরাজ্য দলের সাফল্য কী ছিল, তাদের ব্যর্থতার কারণ কী? অথবা স্বাধীন ভারতের রাজনীতিতে স্বরাজ্য দলের গুরুত্ব কী? পরবর্তী প্রশ্ন, গান্ধীজি কেন দ্বিতীয়বার আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিল? এইবার 8 মার্কের প্রশ্ন। দেখো, এই অংশটুকু হচ্ছে আমাদের সবথেকে বেশি প্রশ্ন আমাদের পড়তে হবে, কারণ এই অংশ থেকে আমাদের একটু লং পার্ট এবং এখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন, ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। গান্ধীজি পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলনের কারণ আলোচনা করো এবং এই আন্দোলন কতটা সফল হয়েছিল বলে তোমার মনে হয়। আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই আন্দোলনের কারণ কী, সফলতা কোথায়? 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী? রাওলাট আইনের শর্ত ও উদ্দেশ্যগুলি কী ছিল? এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রাথমিক প্রতিক্রিয়া কেমন ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল? এবং নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব কী? পরবর্তী অংশ আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম। এখান থেকে 3 ও 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ক্রিপস মিশন অথবা কোন পটভূমিকায় ক্রিপস মিশন গঠিত হয়, মানে টিকা, ক্রিপস মিশন সম্পর্কে টিকা, বা ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কেন জাতীয় কংগ্রেস প্রত্যাখ্যান করে, বা ক্রিপস মিশনের প্রস্তাবে উল্লিখিত বিষয়গুলো কী কী ছিল। নেক্সট, গান্ধীজি কেন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেয়? এই আন্দোলনের ব্যর্থতার কারণ কী? সুভাষচন্দ্র বসু কেন জাতীয় কংগ্রেসের সভাপতি পদ বর্জন করেছিল? নেক্সট, টিকা লেখো রশিদ আলী দিবস বা ওয়াভেল প্রস্তাব বা ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন, মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম, ভারতের স্বাধীনতা আইন, তেভাগা আন্দোলন এবং ক্যাবিনেট মিশন।
আচ্ছা, ক্যাবিনেট মিশন যাই হোক 2 বার হয়ে গেছে। তারপরে চলে আসো 8 মার্কের প্রশ্নতে চলে আসি। ক্রিপস মিশন কোন রাজনৈতিক প্রেক্ষিতে ভারতে আসে? এই মিশনের প্রস্তাব কী ছিল? এটা কিন্তু আমি 4এও দিয়েছি। ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি ও অগ্রগতির বিবরণ দাও। এই আন্দোলনের সামাজিক ভিত্তি ও গুরুত্ব কী? ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। অথবা ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ বাহিনীর অবদান এবং তার ব্যর্থতার কারণ কী? অথবা আজাদ হিন্দ বাহিনীর বিচারকে কেন্দ্র করে ভারতের সংগঠিত গণ অভ্যুত্থানগুলির পরিচয় দাও। আহ, পরবর্তী প্রশ্ন, আচ্ছা, গণ অভ্যুত্থানগুলির পরিচয় দাও। আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও তার তাৎপর্য লেখো। এবং লাস্ট কোশ্চেন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মূল বিষয়বস্তু কী ছিল? এই পরিকল্পনার ফলাফল কী? এবং এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দর কী মনোভাব ছিল? এই হলো আমাদের মোট ইউনিট 4-এর যে 4টে অংশ রয়েছে। আমি সেই 4টে অংশের প্রত্যেকটা থেকে কিন্তু তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরলাম। তো বন্ধুরা, স্বাভাবিকভাবে আমাদের নতুন যুগের সূচনা, স্বাধীনোত্তর ভারত, এই অংশ, এটা হচ্ছে আমাদের মূল ইউনিট, যেটা ইউনিট 5-এ রয়েছে আমাদের। আমি এখন তোমাদের জন্য এই টোটাল অংশ থেকে মোট আমাদের যে পার্টগুলো রয়েছে সমস্ত অংশ থেকে বেছে কয়েকটি প্রশ্ন তুলে ধরছি। সব মিলে 9টি প্রশ্ন মাত্র তোমাদের জন্য সিলেকশন করে রেখেছি। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করলে এর বাইরে প্রশ্ন থাকবে না বলেই আশা রাখছি। তো চলো প্রশ্নগুলো কী কী দেখে নিই। প্রথম হচ্ছে গণপরিষদের দাবি, লক্ষ্য, গঠন, কার্যাবলী ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এবার দেখো, আমি প্রশ্নটা এমনভাবেই দিয়েছি যে তার দাবিগুলো কী ছিল, তার লক্ষ্যগুলো কী ছিল, তার গঠন কেমন, তার কার্যাবলী কেমন ও সীমাবদ্ধতা। এবার এই সবগুলো দেবে সেটা কিন্তু নয়। ধরো দুটো দিল যে গণপরিষদের দাবি ও লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো, বা গণপরিষদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, বা গণপরিষদের দাবি এবং তার সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। অর্থাৎ যে কোনো একটা বা দুটো পার্ট দিয়ে দেবে। মূলত আমাদের যে পার্টগুলো রয়েছে, একটা হচ্ছে দাবি, একটা লক্ষ্য, একটা গঠন, একটা কার্যাবলী, আর একটা হচ্ছে সীমাবদ্ধতা। এই 5টা অংশের আলাদা আলাদা করে পয়েন্ট করে কিন্তু রেডি করে পড়বে, ঠিক আছে। নেক্সট, দ্বিতীয় প্রশ্নতে আমরা চলে আসি। কি বলছে, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কিভাবে নাগরিকদের সুরক্ষা প্রদান করে? এই প্রশ্নটার সঙ্গে সম্পর্কযুক্ত যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ভারতীয় সংবিধান লিপিবদ্ধ মৌলিক কর্তব্যগুলো কী কী। মানে এই প্রত্যেকটা মৌলিক কর্তব্যের সাপেক্ষেই কিন্তু এই নাগরিকদের সুরক্ষা প্রদানের ব্যাখ্যাগুলো করতে হবে। তো এই প্রশ্নটাকে কিন্তু ঘুরিয়ে এভাবে দিতে পারে, যে কারণে আমি একটু দুটো প্রশ্নই তোমাদের জন্য নোট করে দিয়েছি। অর্থাৎ মৌলিক অধিকার কীভাবে নাগরিকদের সুরক্ষা প্রদান করে, আর লিপিবদ্ধ মৌলিক কর্তব্যগুলো কী কী, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, যেটা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। একদম সহজ প্রশ্ন, কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ত্রুটি ও গুরুত্ব। মোস্ট ইম্পর্ট্যান্ট, এর মধ্যে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় যে কোনো একটা কিন্তু তোমার পরীক্ষায় তুলে ধরতে পারে, ঠিক আছে। যার কারণে প্রত্যেকটার কিন্তু গুরুত্বটা ভাইটাল, ঠিক আছে, গুরুত্বটা কিন্তু ভাইটাল, আর সময়সীমাটাও কিন্তু ভালো করে মাথায় রাখবে। নেক্সট দুটো টিকা রয়েছে আমার এখানে, একটা হচ্ছে বান্দুং সম্মেলন, আর একটা হচ্ছে নির্জোট আন্দোলন। এর মধ্যে নির্জোট আন্দোলনও যেমন ইম্পর্টেন্ট, বান্দুং সম্মেলনও খুবই ইম্পর্টেন্ট, কিন্তু টিকাগুলো কিন্তু 3 বা 4 মার্কের জন্য রেডি রাখবে। নেক্সট একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের সংবিধান প্রণয়নে আম্বেদকর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। ভারতের জোট নিরপেক্ষ নীতিটি ব্যাখ্যা করো। এই নীতির প্রয়োজনীয়তার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। মূলত হচ্ছে এই জোট নিরপেক্ষ নীতির ব্যাখ্যা, কারণ এই প্রশ্নটা যখনই পড়বে তখনই এর স্বাভাবিকভাবে এর প্রয়োজনীয়তাটাকেও কিন্তু তোমাকে পড়তে হবে। তো এই জোট নিরপেক্ষ নীতির ব্যাখ্যা বা এই নীতির যে বিভিন্ন দিক, সেইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রাখবে। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনে নেহরুর অবদান কী ছিল? এবং লাস্ট প্রশ্ন, 1990 দশকে ভারতীয় অর্থনীতির সংস্কারের প্রেক্ষাপট আলোচনা করো এবং এই সময়ে ভারতে অর্থনৈতিক উদারীকরণের কারণ কী। বন্ধুরা, তাহলে ইউনিট 6 আমাদের যেটা রয়েছে, দেখো, জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি। তো স্বাভাবিকভাবে এই অধ্যায় থেকে কিন্তু আমাদের 7 মার্কের প্রশ্ন আসবে। তো মনে রাখতে হবে যে একটা 3 মার্কের প্রশ্ন এবং একটা 4 মার্কের প্রশ্ন কিন্তু আমাদের লিখতেই হবে। তো চলো, 3 ও 4 মার্কের যেহেতু প্রশ্নগুলো প্রায় একই লেভেলের, তো স্বাভাবিকভাবে কী কী প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট রয়েছে 3 ও 4 মার্কের জন্য, সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 1971 খ্রিস্টাব্দে ভারত পাক যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, সিন্ধু জল চুক্তি সম্বন্ধে একটা টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, 1972-এর সিমলা চুক্তির শর্তগুলো কী? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন, 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বিবরণ দাও এবং এই আন্দোলনের তাৎপর্য কী। তারপরে কোশ্চেন, 1971-এর মুক্তিযুদ্ধের কারণ কী ছিল? বাংলাদেশ সৃষ্টির ফলে ভারতের অভ্যন্তরীণ নীতিতে কী প্রভাব পড়েছিল? পরবর্তী প্রশ্ন, ছিটমহল বিনিময় চুক্তি কী? এই চুক্তি সম্পর্কে আলোচনা করো। তার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গা জল বন্টন চুক্তি সংক্ষেপে আলোচনা করো। তারপরে কোশ্চেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবুর রহমানের ভূমিকা কী? এবং লাস্ট কোশ্চেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান কী আলোচনা করো।
টোটাল আমাদের জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি এখান থেকে এই মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য স্পেশাল আকারে তুলে ধরলাম। আমাদের এখান থেকে শুধুমাত্র 3 ও 4 মার্কের প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, আশা করছি এর মধ্যেই কিন্তু তোমরা কমন পাবে।